কি বলছো কি ফুলকুমারী? উর্মিমালা এসব কিছু করেছে? কিন্তু তুমি হঠাৎ করে উর্মিমালার ব্যাপারে এত বড় একটা কথা বলছো। তুমি কি সত্যি জানো যে সব কিছু উর্মিমালাই করেছে? হ্যাঁ হ্যাঁ, উর্মিমালাই করেছে। আমি সব জানি। ওই যে ওর সাথে ওই দাসী আছে না, যে উর্মিমালার সাথে সারাক্ষণ থাকে, সে উর্মিমালাকে ওই তন্ত্র সাধিকার কাছে নিয়ে গিয়েছিল। আর উর্মিমালা রাজকুমারের পথ থেকে সরানোর জন্য আমার সাথে এমনটা করেছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাজ দাসীও বলেছিল উর্মিমালা আর ওই দাসী মিলে কোনো একটা ষড়যন্ত্র করছে। কিন্তু ফুলকুমারী, কোনো প্রমাণ ছাড়া কি তুমি উর্মিমালাকে দোষী প্রমাণিত করতে পারবে? না না, আমি জানি কোনো প্রমাণ ছাড়া উর্মিমালাকে দোষী করতে পারবো না। আর তাই তো আমি প্রমাণ খোঁজার চেষ্টা করছি। আর ইতিমধ্যে আমি ওর সাথে থাকা ওর খাস দাসীকে নজরবন্দিও করে রেখেছি। আর আস্তে আস্তে আমি ওর ব্যাপারে সব প্রমাণও জোগাড় করে ফেলবো। শুধুমাত্র আপনি আমাকে সাহায্য করবেন, আপনি আমার পাশে থাকবেন মা। ঠিক আছে ফুলকুমারী, অবশ্যই আমি তোমার পাশে থাকবো। কারণ যে অন্যায় করে তাকে তো শাস্তি পেতেই হবে। আর হ্যাঁ, তবে সাবধানে করবে যা করার। আর প্রমাণ ছাড়া কোনো কিছু করতে গেলে কিন্তু হিতের বিপরীত হতে পারে। মা, আপনি আমার পাশে থাকেন শুধুমাত্র, তারপর বাকিটা আমি সব প্রমাণ করে দেব। ওদিকে তান্ত্রিক তন্ত্রমাতার আস্তানা থেকে সেই ভস্য নিয়ে একটি জঙ্গলের ভেতরে গিয়ে বসে ধ্যান সাধনা করতে থাকে। বেশ কিছুটা সময় ধ্যান করার পর তার ধ্যান ভঙ্গ করে সে। তন্ত্র সাধিকা, তোমার মৃত্যুকে আমি বৃথা যেতে দেব না। তুমি অশুভ শক্তিকে জিতিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছো, কিন্তু ওই ফুলকুমারী তোমার অশুভ শক্তিকে জিততে দেয়নি। তোমাকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু তোমাকে ধ্বংস করে দিয়ে ও কি ভেবেছে তোমাকে নিঃশেষ করে দিতে পারবে, তাই তো? কিন্তু না, আমি সেটা হতে দেব না। আমি অশুভ শক্তির সাধক, আর তাই অশুভ শক্তিকে জিতিয়ে দিতে হলে আমাকে যা যা করার আমি তাই তাই করব। আর ফুলকুমারীকে পরাজিত হতেই হবে। আর তার কারণ, তোমাকে নতুন রূপে আবার আগমন করতে হবে। আমি সাহায্য করব তোমাকে পুনরায় ফিরে আসার জন্য। তবে তুমি এবার আসবে তন্ত্র সাধিকা রূপে নয়, তুমি এমন ভয়ঙ্কর রূপে আসবে যে সেটা কেউ কল্পনাও করতে পারবে না। আর ওই ফুলকুমারীও নয়। এ কথা বলে তান্ত্রিক বাবা কিছুটা সময় ধরে আবারও ধ্যান করতে থাকে এবং তার ধ্যান ভঙ্গ হওয়ার সাথে সাথে সে তার শক্তি দিয়ে সেই ভস্যের উপর জাদু করে। আর তখনই সেই ভস্য থেকে একটি বিরাট বিদঘুটে ফুলের সৃষ্টি হয়। আর সেই ফুলটি দেখতে বড্ড অদ্ভুত রঙের। ফুলের মাথায় শিং গজানো, ফুলের পাপড়ির মধ্যে বড় বড় রাক্ষসের দাঁত দেখা যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল ছোটখাটো একটা রাক্ষস। এই তো তন্ত্রমাতা, তোমার অংশকে আমি ফিরিয়ে আনতে পেরেছি। আমি তোমার ধ্বংসের ভৎস দিয়ে এই বিশেষ রাক্ষসী ফুলটিকে তৈরি করেছি। এই ফুল দিয়ে আমি এই জগতের ক্ষতি করব, কোনো শুভ শক্তিকে আমি জিততে দেব না। সারা পৃথিবী জুড়ে আমি অশুভ শক্তির রাজত্ব ঘটাবো। দিদিমা, এ কি প্রতাপ, এসো ভেতরে এসো। প্রতাপ, এখন তুমি আমার কক্ষে যে রাজ্যের সব কাজকর্ম কি ইতিমধ্যে শেষ করে ফেলেছো? হ্যাঁ দিদিমা, সকাল থেকে আমি রাজ্যের সকল কাজ সম্পূর্ণ করে ফেলেছি। আর আজকে প্রজাদের ভালো মন্দ সবকিছু আমি নিজেই সমাধান করেছি। তাই নাকি? বাহ, খুব ভালো কথা। এখন তো তুমি আমাকে নিশ্চিন্ত করে ফেলেছো। আর তাছাড়া গত দুদিন ধরে আমি দেখছি তুমি অনেক সকাল সকাল উঠে রাজ্যের কাজ সম্পন্ন করো। আগে তো ঘুম থেকে উঠতে তুমি বড্ড দেরি করে ফেলতে, তারপর রাজকাজ শুরু করতে করতে আরো অনেক দেরি হয়ে যেত, আর রাজকাজ সম্পূর্ণ করতে পারতে না। এখন তো দেখছি সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছো। তা তোমার মধ্যে এত ভালো পরিবর্তন এলো কিভাবে? আসলে দিদিমা, এমনিতেই আর কি। আমার মনে হলো সকাল থেকে কাজ সম্পূর্ণ করে ফেলাই ভালো, তাই আর কি। আর তাছাড়া দিদিমা, একটা খবর জানানোর জন্য আমি তোমার কাছে এসেছি। সেটা হচ্ছে, আমাদের রাজকোষের অর্থনৈতিক অবস্থা উন্নতি হতে শুরু করেছে। আমাদের সমস্ত বাণিজ্য সফল হতে শুরু করেছে। আমরা এত বছরে এত ভালো বাণিজ্য, এত সফলতা অর্জন করতে পারিনি যেটা এখন হচ্ছে। তখনই মালিনী সেখানে চলে আসে।
অপরাধ নেবেন না রাজকুমার আর রাজমাতা। আমার তো মনে হইতাছে আমাদের নতুন রাজবধূ যখন থেকে এই রাজপ্রাসাদে পা রাখছে তখন থেকেই সবকিছু শুভ শুভ ঘটতাছে। এই যে রাজ্যের এত উন্নতি, রাজকুমারের হঠাৎ এমন পরিবর্তন, এই সব কিছু আমাকে ওই নতুন রাজবধূর কারণেই হইতাছে। কি বলছিস কি মালিনী? একজন মানুষের কারণে সবকিছু এভাবে পরিবর্তন হতে পারে নাকি? হইতে পারে মানে অবশ্যই হইতে পারে। আমার তো মনে হইতাছে রাজবধূর কারণেই রাজ্যের এত উন্নতি হইতাছে। আমার তো এটাও মনে হইতাছে রাজবধূ হইল আমাদের রাজ্যের লক্ষ্মী। আর তাছাড়া রাজবধূকে ওভাবে কারাগারে বন্দি করে রাখাটা একদম ঠিক হইতাছে না। রাজকুমার, আমার মনে হয় আপনি রাজবধূরে মুক্ত কইরা তারপর পরিপূর্ণ সম্মান তারে ফিরিয়ে দেন। দেখবেন আমাদের রাজ্যের উন্নতি আরো দ্বিগুণ গতিতে হইব। মালিনী যা বলল সে কথাটি মোটেও ফেলে দেওয়ার মতো নয়। আসলে তো অনেক বছর ধরে আমি আমার রাজ্যের এত উন্নতি ঘটানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পারিনি। কিন্তু যখন থেকে মেয়েটি রাজপ্রাসাদে এসেছে তখন থেকে একটির পর একটি সুখবর আমি পাচ্ছি। তাহলে সত্যি এই মেয়ে আমাদের রাজ্যের জন্য শুভ? আমি তো মেয়েটিকে রাজ কারাগারে বন্দি করে ভুল করেছি। বেশ খানিকটা সময় পেরিয়ে যায়, সন্ধে হয়ে যায়। তখনও উর্মিমালা দাসীর কাছ থেকে কোনো খবর না পাওয়ায় ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। সন্ধে তো হয়ে গেল, এখন পর্যন্ত দাসী তো এলো না কোনো খবর নিয়ে। দাসী আমাকে বলল রাজপ্রাসাদে গিয়ে সঠিক খবরটা জেনে সে এসে আমাকে তাড়াতাড়ি জানাবে আর আমাকে নিয়ে তন্ত্রমাতার আস্তানায় যাবে। কিন্তু কই, এখন পর্যন্ত তো তার আসার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। সারাটা দিন ধরে তার জন্য অপেক্ষা করলাম। আর তাছাড়া পিতামশাই, সেও তো আজ এখন পর্যন্ত ফিরলো না রাজ দরবার থেকে। তাহলে আমি এখন সঠিক খবর কি করে জানবো? এখন তো আমার মনে হচ্ছে ওই দাসীটাকে না পাঠিয়ে আমি নিজে গেলেই ভালো হতো। তাহলে অন্তত এতটা দুশ্চিন্তা আমাকে করতে হতো না। তখনই ফুলকুমারী উর্মিমালার সামনে এসে হাজির হয়। একি উর্মিমালা, এত দুশ্চিন্তা কেন করছো বলো তো? আমার জন্য বুঝি? আর তুমি তাছাড়া তুমি দাসীর জন্যই অপেক্ষা করছিলে, তাই না? কিন্তু দাসী না এলেও আমি নিজেই চলে এসেছি তোমার সাথে দেখা করতে। একি ফুলকুমারী? ফুলকুমারী আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ফুলকুমারী এইভাবে সুস্থ অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে আছে কি করে? তার মানে তন্ত্রমাতা ফুলকুমারীর কোনো ক্ষতি করতে পারেনি এবারও। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।